ভিয়েতনাম যুদ্ধ, যা ভিয়েতনামে আমেরিকান যুদ্ধ নামে পরিচিত, এটি আমেরিকার ইতিহাসের দীর্ঘতম এবং সবচেয়ে অপ্রিয় সংঘাত ছিল। এটি এমন একটি যুদ্ধ যা পরিবারকে বিভক্ত করেছিল, প্রেসিডেন্সিকে নিমজ্জিত করেছিল এবং আমেরিকার মানসিকতায় আজও একটি দাগ রেখে গেছে। এটি 1954 থেকে 1975 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। যুক্তরাষ্ট্রের আনুমানিক $168 বিলিয়ন, বর্তমান মূল্যে প্রায় $950 বিলিয়ন বেশি খরচ করেছিল এবং 58,000-এরও বেশি আমেরিকান সেনা ও 2 লাখের বেশি ভিয়েতনামি বেসামরিক লোকের প্রাণ কেড়ে নিয়েছিল। এটি শুধু দেশগুলোর মধ্যে যুদ্ধ ছিল না, এটি ছিল স্নায়ুযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি সোভিয়েত ইউনিয়ন ও চীনের কমিউনিস্ট ব্লককে পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অধিকারী হয়েও যুক্তরাষ্ট্র হেরে যায়। আজকে আমরা জানব কিভাবে তা ঘটেছিল, দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গল থেকে শুরু করে আমেরিকার রাস্তাঘাট পর্যন্ত। ভিয়েতনামে আমেরিকার জড়িয়ে পড়ার কারণ বুঝতে গেলে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিরে যেতে হবে। ভিয়েতনাম ছিল ফ্রান্সের একটি উপনিবেশ, যার নাম ছিল ইন্দোচীন। যুদ্ধের সময় জাপান এটি দখল করেছিল। হো চি মিন নামে একজন ভিয়েতনামি নেতা, যিনি একজন জাতীয়তাবাদী ও কমিউনিস্ট ছিলেন, জাপানের বিরুদ্ধে লড়াই করার জন্য ভিয়েত মিন নামে একটি প্রতিরোধ গোষ্ঠী গঠন করেন। জাপানের পরাজয়ের পর হো চি মিন গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু ফ্রান্স তার উপনিবেশ ফিরে পেতে চাইল। যুক্তরাষ্ট্র যদিও নীতিগতভাবে ঔপনিবেশিকতার বিপক্ষে ছিল, কিন্তু বাস্তবে কমিউনিজমের গভীর বিরোধী ছিল। স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ওয়াশিংটন হো চি মিনকে সোভিয়েত ইউনিয়নের পুতুল বলে আশঙ্কা করে ভিয়েতনাম পুনরুদ্ধারে ফ্রান্সকে সামরিক সহায়তা দিতে শুরু করে। ফরাসিরা কঠোর লড়াই করেছিল, কিন্তু তারা এক নির্মম গেরিলা যুদ্ধের মুখোমুখি হয়েছিল। তাদের পরাজয় আসে 1954 সালে দিয়েন বিয়েন ফু নামক স্থানে, একটি উপত্যকায় অবস্থিত দুর্গ যা ভিয়েত মিন বাহিনী দখল করে নেয়। এটি ফ্রান্সিস ঔপনিবেশিক শক্তির জন্য এক বিশাল ধাক্কা ছিল। জেনেভায় একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ফলাফল ছিল জেনেভা অ্যাকর্ডস, যা ভিয়েতনামকে অস্থায়ীভাবে 17তম সমান্তরাল রেখায় বিভক্ত করেছিল। হো চি মিনের সরকার উত্তরে শাসন করে, যার রাজধানী হ্যানয়, আর পশ্চিমা সমর্থিত একটি সরকার দক্ষিণে প্রতিষ্ঠিত হয়, যার রাজধানী সাইগন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই চুক্তি অনুসারে 1956 সালে দেশকে পুনরায় একীভূত করার জন্য দেশব্যাপী নির্বাচন হওয়ার কথা ছিল। এখানেই আমেরিকার যাত্রা শুরু হয়। যুক্তরাষ্ট্র আশঙ্কা করে যে হো চি মিন দেশব্যাপী নির্বাচনে জিততে পারেন। দক্ষিণ ভিয়েতনামের প্রধানমন্ত্রী নোগো দিন দিয়েমকে নির্বাচন অনুষ্ঠানে অস্বীকৃতি জানাতে সমর্থন করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জেনেভা অ্যাকর্ডসের ভাবনার বিরুদ্ধে গিয়ে ভিয়েতনামের বিভাজনকে সুসংহত করে। যুক্তরাষ্ট্র কেন অর্ধেক বিশ্ব দূরে অবস্থিত একটি দেশে কমিউনিজম বন্ধ করতে এতটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল? এর উত্তর হল ডমিনো থিওরি। আমেরিকার নীতি নির্ধারকরা বিশ্বাস করতেন, ভিয়েতনাম যদি কমিউনিজমের অধীনে পড়ে যায়, তাহলে এর প্রতিবেশী দেশগুলো লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং তার পরবর্তী দেশগুলো পাশাপাশি দাঁড়িয়ে থাকা ডমিনোর মতো একে একে পড়ে যাবে। সুতরাং নির্বাচনের পরিবর্তে যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দিতে শুরু করে। তবে দিয়েম ছিলেন একজন দুর্নীতিগ্রস্ত এবং একনায়কতান্ত্রিক ক্যাথলিক নেতা একটি সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ দেশে। তার শাসন ছিল গভীরভাবে অপ্রিয়। 1960-এর দশকে দক্ষিণের একটি কমিউনিস্ট গেরিলা গোষ্ঠী, যা ভিয়েত কং নামে পরিচিত, তার বিরুদ্ধে অভ্যুত্থানের একটি অভিযান শুরু করে, যাতে উত্তর ভিয়েতনাম তাদের সমর্থন দেয়। প্রেসিডেন্ট জন এফ কেনেডি আমেরিকার সম্পৃক্ততা বাড়িয়ে তোলেন। 1963 সালের মধ্যে মার্কিন সামরিক উপদেষ্টার সংখ্যা কয়েকশো থেকে 16,000-এর বেশি করে ফেলেন। 1963 সালের নভেম্বরে সিআইএ সমর্থিত এক অভ্যুত্থানে ডিএম নিহত হন এবং মাত্র 3 সপ্তাহ পরে কেনেডি নিজেও ডালাসে নিহত হন। এখন যুদ্ধটি লিন্ডন বি জনসনের সমস্যা হয়ে দাঁড়ালো। জনসন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের মুখোমুখি হন 1964 সালের অগাস্টে। সংবাদ আসে যে উত্তর ভিয়েতনাম টনকিন উপসাগরে একটি মার্কিন ধ্বংসকারী জাহাজে অঘোষিতভাবে হামলা করেছে। বছর কয়েক পরে জানা যায় সেই হামলার ঘটনাটি অতিরঞ্জিত ছিল। আসলে আমেরিকার জাহাজটি উত্তর ভিয়েতনামের জলসীমায় ছিল, দক্ষিণ ভিয়েতনামি কমান্ডোদের সহায়তা করছিল। কিন্তু সেই সময় জনসন এই সুযোগটি গ্রহণ করেন। তিনি কংগ্রেসের মাধ্যমে টনকিন উপসাগরীয় প্রস্তাব পাশ করিয়ে
করিয়ে নেন, যা তাকে মার্কিন বাহিনী রক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার ব্যাপক ক্ষমতা দেয়। 1965 সালের মধ্যে আমেরিকার যুদ্ধবাহিনী দানাঙে পা রাখে। অপারেশন রোলিং থান্ডার উত্তরের বিরুদ্ধে ব্যাপক বোমাবর্ষণের অভিযান শুরু হয়। 1968 সালের মধ্যে ভিয়েতনামে 5 লাখেরও বেশি মার্কিন সেনা মোতায়েন ছিল। জেনারেল উইলিয়াম ওয়েস্টমোরল্যান্ডের অধীনে মার্কিন সামরিক বাহিনী অ্যাট্রিশন নামে একটি কৌশল অনুসরণ করছিল। উত্তর ভিয়েতনামের যত সৈন্য নিহত হচ্ছে তার চেয়ে বেশি সৈন্য নিহত করার চেষ্টা। তারা ব্যাপক অগ্নিশক্তি ব্যবহার করেছিল। B-50 বোমাবাহিনী নাপাম, যা এক ধরনের জেলিযুক্ত পেট্রোল যা ত্বকে লেগে থাকে এবং 2700 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় পড়ে, এবং এজেন্ট অরেঞ্জ, একটি কেমিক্যাল পাতা ঝরানো বিষ যা জঙ্গলের আচ্ছাদন এবং ফসল ধ্বংস করতে ব্যবহার করা হতো। কিন্তু এই কৌশলটি বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছিল। প্রথমত, শত্রু ছিল দুর্ধর্ষ। উত্তর ভিয়েতনামী সেনাবাহিনী এবং ভিয়েতকং ছিল গেরিলা যুদ্ধের ওস্তাদ। তারা যুদ্ধের সময় এবং স্থান নিজেরা বেছে নিত এবং দ্রুত জঙ্গলে বা নিরপেক্ষ লাওস এবং কম্বোডিয়ার সীমান্ত পেরিয়ে যেত, যেখানে আমেরিকান সেনাদের অনুসরণ করা নিষিদ্ধ ছিল। দ্বিতীয়ত, দক্ষিণ ভিয়েতনাম সরকার ছিল গভীরভাবে দুর্নীতিগ্রস্ত। আমেরিকানরা এমন একটি শাসনকে সমর্থন করছিল যার নিজের জনগণের কাছে কোনো বৈধতা ছিল না। দুর্নীতি এতটাই ব্যাপক ছিল যে সেনা অফিসারদের প্রায়ই দক্ষতার পরিবর্তে আনুগত্যের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হতো। অনেক ভিয়েতনামীর কাছে আমেরিকানরা ছিল ফ্রান্সিস ঔপনিবেশিকদেরই আরেক রূপ। সন্ধিক্ষণ আসে 1968 সালের জানুয়ারিতে, টেট আক্রমণ। ভিয়েতনামী নববর্ষের সময় টেটে উত্তর ভিয়েতনাম এবং ভিয়েতকং দক্ষিণের 100টিরও বেশি শহর এবং সামরিক ঘাঁটিতে, যার মধ্যে সাইগনের আমেরিকান দূতাবাসও ছিল, এক বিশাল আকস্মিক আক্রমণ চালায়। সামরিকভাবে টেট ছিল কমিউনিস্টদের জন্য বিপর্যস্ত। তাদের কয়েক হাজার যোদ্ধা নিহত হয়েছিল, কিন্তু রাজনৈতিকভাবে এটি আমেরিকার জন্য এক বিধ্বংসী আঘাত ছিল। বহু বছর ধরে জনসন প্রশাসন আমেরিকান জনগণকে বলেছিল যে সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে, অথচ এখানে শত্রু যুদ্ধের সবচেয়ে বড় আক্রমণ শুরু করল। দূতাবাস ঘেরাওয়ের ছবি টেলিভিশনে দেখে আমেরিকার জনবিশ্বাস ভেঙে পড়ল। টেটের পর যুদ্ধ চালিয়ে যাওয়ার রাজনৈতিক ইচ্ছাশক্তি শেষ হয়ে যায়। প্রেসিডেন্ট জনসন ঘোষণা দেন যে তিনি পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। রিচার্ড নিক্সন 1968 সালে সম্মানের সাথে শান্তি অর্জনের প্রতিশ্রুতি দেন। তিনি ভিয়েতনামীকরণ নামে একটি নীতি চালু করেন। পরিকল্পনা ছিল ধীরে ধীরে আমেরিকান সেনা প্রত্যাহার করা এবং দক্ষিণ ভিয়েতনামী সেনাকে ট্রেনিং এবং সজ্জিত করে যুদ্ধের দায়িত্ব নিতে দেওয়া। কিন্তু পর্দার পিছনে নিক্সন যুদ্ধের প্রসার করেছিলেন। তিনি লাওস এবং কম্বোডিয়ায় গোপন বোমাবর্ষণের নির্দেশ দেন, যাতে হো চি মিন ট্রেল অর্থাৎ উত্তর ভিয়েতনাম থেকে এই নিরপেক্ষ দেশগুলি হয়ে দক্ষিণে চলা সরবরাহ পথ ছিন্ন করা যায়। এখন যুদ্ধ আরও ছড়িয়ে পড়ছিল এবং এটি দেশের অভ্যন্তরে এক বিশাল যুদ্ধবিরোধী আন্দোলনের জন্ম দিল। 1970 সালে কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে ন্যাশনাল গার্ডের গুলিতে 4 জন ছাত্র প্রতিবাদকারী নিহত হওয়ার ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল। যুদ্ধটি আমেরিকার জন্য একটি নৈতিক সংকটে পরিণত হয়। 1973 সালের জানুয়ারিতে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। শেষ মার্কিন যুদ্ধবাহিনী প্রত্যাহার করা হয় এবং আমেরিকান যুদ্ধবন্দীরা মুক্তি পায়। চুক্তিতে উত্তর ভিয়েতনামী বাহিনীকে দক্ষিণে অবস্থান করতে দেওয়া হয়। 2 বছর পর 1975 সালে উত্তর ভিয়েতনামী বাহিনী দক্ষিণে পূর্ণ মাত্রায় এক প্রচলিত আক্রমণ চালায়। আমেরিকার বিমান সমর্থন ছাড়া কংগ্রেস তহবিল বন্ধ করে দিয়েছিল। দক্ষিণ ভিয়েতনামী সেনাবাহিনী ভেঙে পড়ে। 1975 সালের 30 এপ্রিল উত্তর ভিয়েতনামী ট্যাঙ্ক সাইগনের স্বাধীনতা প্রাসাদের গেট ভেঙে প্রবেশ করে। যুদ্ধ শেষ হয়। সাইগনের নাম পরিবর্তন করে হো চি মিন সিটি রাখা হয়। যুক্তরাষ্ট্র কেন হেরেছিল? কারণগুলো জটিল, কিন্তু ইতিহাসবিদরা কয়েকটি মূল বিষয়ে একমত। প্রথমত, এটি ছিল রাজনৈতিক যুদ্ধ, শুধু সামরিক যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্র এটিকে একটি প্রচলিত সংঘাত হিসেবে দেখার চেষ্টা করেছিল, নিহতের সংখ্যা এবং অগ্নিশক্তির ওপর জোর দিয়েছিল, অথচ যে সরকারকে রক্ষা করছিল তার রাজনৈতিক বৈধতাকে উপেক্ষা করেছিল। যেমন একজন বিশেষজ্ঞ বলেছেন, দক্ষিণ ভিয়েতনামী শাসন ছিল দুর্নীতিগ্রস্ত এবং কখনোই লড়াইয়ের যোগ্য রাজনৈতিক কারণ ছিল না। দ্বিতীয়ত, শত্রুর প্রেরণা ছিল আরও শক্তিশালী। উত্তর ভিয়েতনাম ও ভিয়েতকং লড়ছিল জাতীয় পুনরেকত্রীকরণের জন্য। তাদের ভয়াবহ ক্ষয়ক্ষতি, তাদের 10 লাখেরও বেশি সৈন্য মারা গিয়েছিল, সহ্য করার সক্ষমতা ছিল এবং যুদ্ধ চালিয়ে যেতে পারত, কারণ তাদের নেতৃত্ব ছিল ঐক্যবদ্ধ এবং তাদের মানুষ এই লক্ষ্যে বিশ্বাসী ছিল। তৃতীয়ত, যুক্তরাষ্ট্র যুদ্ধ হেরেছিল ঘরেই। এটি ছিল প্রথম লিভিং রুম ওয়ার, অর্থাৎ ঘরের বসার ঘরে বসে দেখা যুদ্ধ।
নিরবিচ্ছিন্ন গণমাধ্যম প্রতিটি বাড়িতে যুদ্ধের নৃশংসতা নিয়ে আসে। জনসমর্থন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার রাজনৈতিক সক্ষমতাও শেষ হয়ে যায়। সবশেষে যুক্তরাষ্ট্র এমন একটা দেশে যুদ্ধ করছিল যাকে তারা বুঝতে পারেনি, এমন এক সরকারকে সমর্থন করছিল যাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, এমন এক শত্রুর বিরুদ্ধে যারা হার মানতে রাজি ছিল না। শেষ পর্যন্ত এই যুদ্ধ আমেরিকান শক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছিল। যুক্তরাষ্ট্র তার কোনো রাজনৈতিক লক্ষ্যই অর্জন করতে পারেনি। ভিয়েতনাম কমিউনিস্ট শাসনের অধীনে একীভূত হয়েছিল। এই যুদ্ধের প্রভাব ছিল গভীর। এটি 1973 সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্টের দিকে নিয়ে যায়, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধে সেনা পাঠানোর প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে চেয়েছিল। এটি এক প্রজন্মের শরণার্থী সৃষ্টি করেছিল, বোট পিপল, যারা হাজার হাজার হয়ে ভিয়েতনাম থেকে পালিয়ে গিয়েছিল। আর আমেরিকার জন্য এটি নিঃসঙ্গতা এবং সরকারের প্রতি গভীর অবিশ্বাসের এক উত্তরাধিকার রেখে গেছে, যা এখনও বিদ্যমান। 50 বছর পর ভিয়েতনাম যুদ্ধ একটি শক্তিশালী স্মারক হয়ে রয়েছে যে আধুনিক যুদ্ধে মার্কিন শক্তি একা জয় নিশ্চিত করতে পারে না, এবং সবচেয়ে বড় যুদ্ধগুলো জয় বা পরাজিত হয় যুদ্ধক্ষেত্রে নয়, বরং মানুষের হৃদয় এবং মনে। এখন কথা হলো, ইরান যুদ্ধে আমেরিকার অবস্থাও কি ভিয়েতনামের যুদ্ধের মতো হবে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে।